শ্রদ্ধেয় সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ এবং ভক্তবৃন্দ, আমাদের এই আশ্রমটি এটি একটি বিশেষ অবদান আছে। গীতাতে আছে, ভূত ভবদ্ভব উদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত। অর্থাৎ জীব, প্রতিটি জীব, ভব মানে সে থাকবে, উদ্ভব মানে সে উন্নতি করবে, আবার তারপরে বিসর্গ, আবার সে সেগুলো ত্যাগ করবে। একেই মনুষ্য সভ্যতা বলে। এই সভ্যতায় একটা পরিপুষ্টির জন্য এই আশ্রমটি হয়েছিল। আপনাদের অনেকেরই ইতিহাস জানা আছে। দেশ যখন ভাগ বিভক্ত হলো, তখন অসহায় হয়ে ছিন্নমূল বহু লোক বাংলার পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় এসে অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। তাদের জন্য ভারত সরকার কিছু প্রজেক্ট নিয়েছিলেন। তার ভেতর একটা ছোট একটা প্রকল্প এই নন্দপুর। এখানে যারা এই ছিন্নমূল হয়ে এসেছিলেন তাদের রিহ্যাবিলিটেশন করা, তাদের লেখাপড়া দেয়া এবং তাদের যাহাতে কিছু রোজগার করে দাঁড়াতে পারে তারও ব্যবস্থা করা। খুব কঠিন, প্রচুর প্রয়োজন। আমাদের সরকারেরও তখন ক্ষমতা সীমিত এবং জনসাধারণ তো আরো অসহায়। তারই মধ্যে আপনারা জানেন যে এই নরেন্দ্রপুর আশ্রমটি এই সংকল্প নিয়ে তারা কাজে লেগে গেল এবং হতে হতে আজ এখানে এত বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং এর প্রভাব, এর অনুকরণে প্রচুর সেন্টার হয়েছে। বিশেষত লোকশিক্ষা পরিষদের মাধ্যমে এই রামকৃষ্ণ মিশনের এই প্রভাব অনেক জায়গাতে ছড়িয়ে গেছে। বাংলা তো বটেই, এমনকি বাংলার কিছু কিছু বাইরেও পৌঁছে গেছে। তো এই যে একটা হয়েছে, তার ফলে আমাদের তাদের ভব এবং উদ্ভব এই দুটো জিনিস তৈরি হয়ে গেছে। ভব মানে অস্তিত্ব, কিছু করে খাওয়া, আর উদ্ভব হলো নিজের জীবনে উন্নতি করা, ছেলে মেয়েদের আচ্ছা করে উপযুক্ত তৈরি করা, যাতে তারা ভবিষ্যতে একটু সুখে শান্তিতে থাকতে পারে, ভালোভাবে খেতে পারে এবং ভালো জীবন যাপন করতে পারে। তারপরের স্টেজই হচ্ছে যে এইখানে হচ্ছে বিসর্গ। বিসর্গ মানে কি? অর্থাৎ এগুলো তো আমি পেলাম, পাওয়ার পরে কি? এরপরে তার থেকে আমাকে ডিট্যাচ হতে হবে। এই যে ডিট্যাচ হওয়া, এটা একটা বিরাট তপস্যা এবং সেটি এই আশ্রম অলক্ষ্যে করে যাচ্ছে। যেমন ছেলেরা পড়াশোনার জন্য জোর দিচ্ছেন, এখানকার অভিভাবকবৃন্দ, শিক্ষক, টিচার সবাই, মহারাজা, সে ছাত্রদের যাতে ভবিষ্যতে তারা ভালো উচ্চ মেধা সম্পন্ন হয়, রেজাল্ট করতে পারে, চাকরি বাকরিতে দাঁড়াতে পারে, সেটাও করছেন। তারই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জায়গাতে আশ্রম হস্টেলে মন্দির আছে, সেখানে তারা ভগবানকে ভজনা করছে। যেমন আপনারা এখানে করছেন, প্রত্যেকটি হোস্টেলের মধ্যেই এই সুযোগটি রয়েছে এবং বিভিন্ন রকম মহাপুরুষদের জীবন টিবন আলোচনা, চর্চা এবং তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের মধ্যে দিয়ে তারা নিজেদের জীবনকে তৈরি করছে। সুতরাং এর সঙ্গে এই রিসেন্টলি আর একটা জিনিস নতুন তৈরি হয়েছে, যেটি হলো এই গত বছর থেকে জগদ্ধাত্রী পূজা। জগদ্ধাত্রী পূজায় একটা ডাইমেনশন এসে গেল। অনেকেরই ধারণা ছিল নরেন্দ্রপুরে এখানে ভব উদ্ভব এই দুটোর অভ্যুদয়টা এইটার উপর জোর দেয়। এরা যে একটা আধ্যাত্মিক জীবনে প্রয়োজন আছে, এটার উপর ততটা জোর দেয় না। সেই ডাইমেনশনটা
এখন এইখানে এই মন্দিরটি হওয়াতে এবং দীক্ষা হওয়ার ফলে এবং এরপরে এই জগদ্ধাত্রী পূজা হওয়ার ফলে এর একটা পরিবেশ এসে গেছে। আজ আমার দেখে এত আনন্দ লাগে যে এই একটু একটা আজকে রবিবার বোধহয়, সে এত লোক এখানে ঠাকুরের কথা শুনবার জন্য এসে উপস্থিত হয়েছেন। তারা তো এখানে আশেপাশের লোক, তারা যে এরকম ভাবে ঠাকুরের এটাকে একটা পুণ্যভূমি তীর্থভূমি হিসেবে গ্রহণ করেছেন, আপনাদের মানে এর জন্যে আপনারা কৃতজ্ঞ থাকবেন এখানকার অধ্যক্ষ মহারাজগণের প্রতি। কারণ শুধু যিনি এসেছেন, ইনি একটা নতুন ডাইমেনশন দিয়ে দিলেন জগদ্ধাত্রী পূজা। কারণ একমাত্র কালী পূজা আর সরস্বতী পূজা সব এডুকেশন ইনস্টিটিউশনই হয়, এর মধ্যে কোনো নতুন কিছু নেই। কিন্তু এই আশ্রমের শুরু থেকে একটা কালী পূজার একটা রেয়াজ ছিল, কিন্তু কালী পূজা হয় সেটা ভেকেশনে হয়, সেখানে ছাত্র অভিভাবকদের পার্টিসিপেশন থাকে না, যেহেতু পুজোর ছুটিতে হয়। তা সেই জন্যে বাসন্তী, সরি বলছি জগদ্ধাত্রী পূজা, বাসন্তী পূজা ঠিকই, হ্যাঁ। তা বাসন্তী পূজা হওয়ার সুবিধা হলো যে এটা 3 দিন হয়। 3 দিন হওয়ার ফলে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সমস্তটাই ঠিক দুর্গা পূজার অনুকল্প একটি পুজো তৈরি হচ্ছে। এই যে এটি হওয়ার ফলে এখানকার সব মানুষের ভেতরে একটা নতুন উন্মাদনা এসে গেছে। এটা আমাদের আশ্রম, এখানে আমরা এই দুর্গা পূজাই প্র্যাকটিক্যালি করি বাসন্তী পূজা হিসেবে। এই যেটি এর ফলে এর একটি ডাইমেনশন এসে গেছে আমাদের। আমি যেমন বললাম, যেহেতু এটির অভ্যুদয়ের দিকে ঝোঁক, অভ্যুদয়ে আমাদের 3 রকমের মানুষ যখন জেগে ওঠে তখন 3 রকমের হয়। একটা হয় ডার্ক ইগো, একটি হয় ইনটক্সিকেটেড ইগো, আর একটা হয় ট্রান্সপারেন্ট ইগো। এটা অভ্যুদয়ের কাজই তাই। আমি যে মুহূর্তে ডিগ্রি পেলাম আমার অহংকার বেড়ে গেল, তখন সেটা হয়ে গেল ইনটক্সিকেটেড ইগো। ডার্ক ইগো হচ্ছে তার কোনো বোধই নেই, আমি ভালো কি মন্দ, কি করলে আমাকে উন্নতি হয়, কি করলে অবনতি হয়, বোধই নেই। আর যখন পেলো তারপর সে ইনটক্সিকেটেড হয়ে যায়, তখন সেইটাকেই আঁকড়ে ধরে। আমার পোস্ট, আমার ডিগ্রি, আমার মাইনে, আমার বাড়ি, আমার গ্রাহক, এই সব কোয়ালিফিকেশন, সোশ্যাল স্ট্যাটাস, এইটা নিয়ে এত মেতে যায় যে তারপর তার থেকে যে বাইরে বেরোনো যায় সে ভুলেই যায়। তারপরে ধীরে ধীরে সেটাই পচে গিয়ে তাকে কামড়ে কামড়ে খেয়ে ফেলে। তারপর শেষের দিকে ফ্রাস্ট্রেশন আসে। সেই ফ্রাস্ট্রেশন থেকে বাঁচতে হলে এই ভগবানকে চিন্তা করতেই হবে। ভগবানের চিন্তা ছাড়া ওই ফ্রাস্ট্রেশন থেকে বাঁচা যায় না। তাকেই বলে ট্রান্সপারেন্ট ইগো। এই ট্রান্সপারেন্ট ইগোতে কি হয়, তুমি যখনই সকাল সন্ধ্যে দুবার বসলে তখন তুমি মনের মধ্যে দেখতে পাও যাতে আমার মনের মধ্যে কত রকমের চিন্তা আসে, কিরম ধরনের আসে, ভালো আসে, মন্দ আসে, কোনখানে আমি কষ্ট পাচ্ছি, কোনখানে আমি দুঃখ পাচ্ছি, কোথায় আমি কাকে দুঃখ দিলাম। এই যে সেলফ ইন্ট্রোস্পেকশনের যে সুযোগটি পাওয়া যায় এই মাঝে মাঝে উইথড্র করলে, এইটি হচ্ছে ট্রান্সপারেন্ট ইগো, যাকে আমাদের ঠাকুরের কথায় কাঁচা আমি পাকা আমি, এটাই হলো পাকা আমি। এরই জন্যে ভগবানকে ডাকা, এরই জন্যে দীক্ষা। এর দ্বারা কি লাভ হয়? দুটো লাভ হয়। একটা লাভ হয় নিজের আমি সময় বাঁচাতে পারি, কারণ আমি নিজের জীবনটাকে খুব প্ল্যান্ড ওয়েতে করে নিতে পারি। আমি যেহেতু সকাল সন্ধ্যে দুবার বসি, তার ফলে আমি দেখতে পাই আমার কোন কোন জায়গাটাতে ওয়েস্টেজ হচ্ছে, কোন কোন জায়গাটাতে আমার সারপ্লাস আছে, কোন কোন জায়গাটা আমি কিভাবে ইউজ করতে পারি। এই যে দেখবার যে ক্ষমতাটি এসে যায় ভগবত চিন্তার ফলে, এর ফলে সে মানুষটি আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায়। আমার একটা কমন একটা স্লোগান, যেটি স্বামীজির ভাষাটাকেই
আমি একটু মডার্নাইজ সোশ্যাল মানে ইকোনমিক্স ভাষায় বলি, স্বামীজি বলেছেন আত্মনম মোক্ষার্থম জগৎ হিতায় চ। আমি সেটাকে বলি যে প্রত্যেকটা মানুষেরই কিছু সারপ্লাস টাইম থাকে, সারপ্লাস মানি থাকে, সারপ্লাস এনার্জি থাকে। তুমি যদি এই সারপ্লাস টাইম, সারপ্লাস মানি আর সারপ্লাস এনার্জির যদি সৎ উপযোগ না করো, তোমাকে কিন্তু অসৎ উপযোগ করতেই হবে। নেচার উইল ফোর্স ইউ টু ইউটিলাইজ ইট ফর এ রং কজ। যেমন ধরো তোমার সারপ্লাস মানি আছে, তুমি কঞ্জুস, কারোর জন্য খরচা করতে পারো না, রেখে দিলে কিছুদিন পরে হয় একটা মামলা হলো, না হয় একটা অসুখ করলো, এমন করলো যখন তোমার সব সম্পত্তি হু হু করে বেরিয়ে গেল। তোমার সারপ্লাস টাইম আছে, তুমি যদি আগে থেকে প্ল্যান না করো যে আমার এই টাইমটাকে আমি এইভাবে ব্যবহার করব, তাহলে তখন ফোর্স অফ সার্কামস্ট্যান্স যেটা সোসাইটিতে আসছে তার প্রেশারে তখন মন ওই দিকে ঝুঁকে যাবে। তুমি আগে থেকে কন্ট্রোল করবে, তোমার পাওয়ার নেই, যে হঠাৎ এটা এসে গেল ওই দিকে ঝুঁকে গেলাম, মেতে যায়, যেটা আমরা হুজুগ বলি। এই যে হুজুগে তাদের সবই হচ্ছে সারপ্লাস এনার্জির ফল। আমার এনার্জিটাকে আমি কিভাবে ব্যবহার করব, আমি নিজে থেকে প্ল্যান করব যে আমার এনার্জিটাকে আমি এইটা করব, এই পড়বো বা এই জব করব বা এই সোশ্যাল সার্ভিস করব, এইভাবে আমার এনার্জিটাকে এবং টাইমটাকে ইউটিলাইজ করব। এই যে প্রপার চক আউট করা প্ল্যানিং এবং রুটিন, এইটা মানুষের জীবনটাকে আস্তে আস্তে উতরে দেয়। আপনাদের এখানে আমি দেখলাম অনেকেই কেউ কেউ বললেন যে তারা সব এখানে ভলেন্টারি সার্ভিস দিচ্ছেন। আমার শুনে খুব ভালো লাগলো, কারণ আজকাল সমাজে অনেক একটা বেশ বড় সেকশন অফ সোসাইটি রয়েছেন যারা তারা রিটায়ার করার পরে পেনশন পান, ছেলে মেয়ে মোটামুটি দাঁড়িয়ে গেছে, কারো চাকরি করছে অথবা চাকরি পাবে এরকম দাঁড়িয়ে গেছে, দেশে বা বিদেশে দাঁড়িয়ে গেছে। তাদের টাইম আছে, সময় আছে, তার টাইমও আছে, এনার্জিও আছে, বা সব অনেকের পয়সাও আছে। সুতরাং সেই সমস্ত তারা সুন্দরভাবে এই আশ্রমের সঙ্গে বা যে কোনো আপনার জানা পরিচিত কোনো একটা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এই যে যেটা করলে তাহলে আপনার সারপ্লাস টাইম, সারপ্লাস মানি, সারপ্লাস এনার্জি, আপনার নিজেরও খরচা হয়ে গেল, আর আপনার জীবনটা একটা খুব ওয়েল ডিসিপ্লিন লাইফ হয়ে গেল। কারণ তুমি আসতে হচ্ছে তোমাকে এই আশ্রমে, এই টাইমে আসতে হবে, এই মধ্যে করতে হবে, এই মধ্যে শেষ করে দিতে হবে। এই এর ফলে নিজের সময়টাও কেটে গেল। তার বলে আমার আর সময় নেই। আমি জানি একজন খুব বড়, তিনি একটা বড় কলেজের প্রিন্সিপাল ছিলেন, খুব ভালো ডক্টরেট ছিলেন এবং খুব কেমিস্ট্রি ইকোনমিক্স খুব ভালো পড়াতেন। আমি একদিন তার বাড়িতে গেছি, দেখলাম তিনি প্রায় 4-5খানা খবরের কাগজ নিয়ে লাইন দিয়ে দিয়ে পড়ছেন। আমি বললাম আপনার এত ট্যালেন্ট, আপনি এই টাইমটাকে এইভাবে নষ্ট করছেন, আপনি একটু কিছু স্টুডেন্ট কাজে লাগান না। না না, ওসব আর অনেক করেছি, আর ভাল লাগে না। আমার কষ্ট লাগলো যে ভদ্রলোকের এত সুযোগ ছিল, তিনি পরের জন্য অনুভব করার ভগবান এত সুযোগ করে দিয়েছেন, পয়সার অভাব নেই, সময়ের অভাব নেই, ট্যালেন্টের অভাব নেই, কিন্তু মিস জাজমেন্টের ফলে তিনি তা নষ্ট করছেন সমস্ত জিনিস। সুতরাং আপনারা এখানে এই আশ্রমের মাধ্যমে ঠাকুর মা স্বামীজি আপনাদের এরকম অপূর্ব সুযোগ করে দিয়েছেন। আপনারা যতটা পারবেন, যে যেখানে যতটুকু ক্ষমতা আছে এই সেবা করবেন। এই সেবার মাধ্যম দিয়ে স্বামীজি যে বলেছেন শিবজ্ঞানে জীব সেবা, এটাই হয়। আর একটি জিনিস, আমার যেহেতু এখানে বেশি দেখি অভিভাবক অভিভাবিকা আছেন এবং তারা তাদের প্রত্যেকেরই সন্তান আছে, সন্তানের দিকে নজর দিন। সন্তানকে নজর দিন। সব মা বাবাই দেয়, এটার মধ্যে বলে উপদেশ দেবার কোনো প্রয়োজন নেই। বলে কোন মা বাবা চায় তার ছেলে খারাপ হোক, কিন্তু জানে না কিভাবে মানুষ করতে হয়।
অনেকে মনে করেন এই রামকৃষ্ণ মিশনে ঢুকিয়ে দিলেই আমার ছেলে মানুষ হয়ে যাবে। আমার সেই তখন রামকৃষ্ণ মিশনের দায়িত্ব তাকে ভালো করা মন্দ করা, কিন্তু রামকৃষ্ণ মিশনের দায়িত্ব নয়। আর তার রামকৃষ্ণ % ছেলে আসে গোটা ওয়েস্ট বেঙ্গল ধরুন বা ভারতবর্ষের কত পার্সেন্ট, 0.1 হয়তো 1% হবে যে যারা রামকৃষ্ণ মিশন আসছে। বাকি তারা কি করবে? তাদের কে দেখবে? মা বাবা দেখবে। মা বাবাই তারা আদর্শ জীবন যাপন করুন। আপনার দেখেই শিখবে। ওকে নীতিকথা রামায়ণ মহাভারত পড়াবার দরকার হয় না, ওকে সানডে ক্লাসেও পাঠাবার দরকার হয় না, ওকে কোনো কোচিং সেন্টারে বা মরাল লেসনের জন্য দরকার হয় না। সে যদি মা বাবা জীবন যাপন করেন। আমি একটা দুটো ছোট্ট ঘটনা বলি, বললেই আপনারা বুঝতে পারবেন যে মা বাবার রোল কিরকম। আমার মনে পড়ছে একবার একটি বাচ্চা, ছোট ছেলে 5-6 বছর, সে এসে আমাকে বলল আমি দীক্ষা নেব। আমাকে 5-6 বছর। আমি ভাবলাম যেমন হয়, ছোট ছেলে কি এক দীক্ষা মানে কারো সব শুনেছে, কটা লজেন্স দিলাম। ও বলল না না, আমার কানের কাছে এসে মেয়েটা এসে বলল মন্ত্র মন্ত্র আমাকে বলল। আমি, ওর মা পেছনে ছিলেন, মা তখন তাকিয়ে বলছেন মহারাজ মেয়েটি কিন্তু অনেক সংস্কৃত জানে। সংস্কৃত জানে? কি করে শিখলো? বলে আমি শিখিয়েছি। বললেন তুই শ্লোক বলতে পারবি? বলে হ্যাঁ পারবো। দেখলাম একটা শ্লোক কুঁতিয়ে কুঁতিয়ে কোন রকম করে কষ্ট করে বললো। ওর কষ্ট দেখেই আমি নরম হয়ে গেলাম। বললেন নিশ্চয়ই আমি তোমাকে দীক্ষা দেব। তাহলে সে এই সংস্কারটা পেয়েছে মায়ের কাছ থেকে, মা তাকে শেখাচ্ছে। আরেকটি বাচ্চাকে বেলুর মঠে দেখলাম 2 বছরের বাচ্চা, মা চায় যে বাচ্চাটা প্রণাম করুক, মা ঘাত ধরে উল্টে দিয়ে ওকে বললেন প্রণাম কর। উল্টে গেল, প্রথমে প্রণাম করে বাচ্চা 2 বছর চিত হয়ে শুয়ে পড়লো। শুয়ে পড়লো, মা আবার টেনে ওকে উল্টে দেওয়ার চেষ্টা করলো। যেই ছেলেটাতে করলো, ও ঝট করে উঠে পড়লো, বসে এরম করে একবার বাবু হয়ে বসে গেল। এরকম করে ধ্যান করতে বসে, আমি এখন ধ্যান করব। আমি চমকে গেলাম, কে ওকে শিখিয়েছে? ওর বাড়িতে দেখেছে মাকে ধ্যান করতে, দেখেছে বাবাকে ধ্যান করতে, দেখেছে দাদুকে ধ্যান করতে, দেখেছে দিদিমাকে ধ্যান করতে। সুতরাং ওকে আর ধ্যান করার কথা শেখাতে হচ্ছে না, বলতেও হচ্ছে না, ওটা রক্তের মধ্যে ঢুকে গেছে। আর একটি ঘটনা বলে আমি বক্তব্য শেষ করব। সেটি হলো সম্ভবত শিলচর ফিলচর এরকম কোথায় ঘটেছিল। যেমন হয় সবাই প্রণাম করতে আসছে লাইন দিয়ে। তারপরে একটি 7-8 বছরের বাচ্চা ছিল, তো সে এসছে, তার পেছনে তার বাবা দাঁড়িয়ে আছেন। তো বাচ্চাটা যখন এলো, আমি তখন তার হাতে সবাইকে 2টো করে লজেন্স দিচ্ছিলাম, তাকে 4টে দিলাম। বাচ্চা 7-8 বছর। তারপরে সে দেখলাম নিতে চাচ্ছে না, একটা নিল। আমি যখন জোর করে গুঁজে দিলাম, বাধ্য হয়ে ও কি করবে, কারণ ও নার্ভাস হয়েছে, বাড়ি থেকে ইনস্ট্রাকশন আছে বোধহয় যে একটা বেশি নেবে না। তো সুতরাং সে প্রথম একটা নিয়েছে। যখন জোর করে আরো তিনটে ওর হাতে গুঁজে দিলাম, ও নার্ভাস হয়ে গেছে। ও গিয়ে চুপ করে দাঁড়িয়ে গেল। তারপর দাঁড়িয়ে গিয়ে আস্তে করে দেখলাম এগিয়ে গেল। ঠাকুরমার সামনে যে ছবি ছিল, একটি গিয়ে ঠাকুরকে দিল, একটি দিল মাকে দিল, একটি স্বামীজিকে দিল, যে ছুটে বাপের কাছে চলে গেল। সুতরাং আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তিনি তোমাদের এরম সুবুদ্ধি দিন, তোমরা এমনি মা বাপ হয়ে ওঠো, এমনি ভাবে সমাজের সেবা করো এবং নিজেদের জীবন সার্থক করে সমাজের সামনে আদর্শ স্থাপন করো।